আবার একটা ছোট্টখাটো ভিডিও যেখানে থেকে আমরা কিছু প্রচলিত টার্ম আর প্রচলিত কিছু ব্যবস্থা সম্পর্কে জানতে পারবো। যদিও এটা প্রচলিত, কিন্তু অনেক জায়গায় সেই অর্থে প্রচলন এই টার্মের বা এই ব্যবস্থা সম্পর্কে ডিটেলড অনেকেরই জ্ঞান নেই। তো এখন আমি ঠিক গুড নাইট বা গুড মর্নিং কি বলা উচিত, যাই গুড নাইট তো শুতে যাওয়ার আগে বলা হয়। হ্যাঁ, নিজেই কনফিউজড, কারণ আমি অনেক রাতেই ভিডিওটা রেকর্ডিং করছি, যা এখন হয়তো 12টা বেজে গেছে, হয়তো নয়, এখন মোটামুটি 12টা 10 মতো বাজছে। আর যাই হোক, শুরু করা যাক। এত কনফিউশন মাথার মধ্যে রেখে লাভ নেই, একটু অন্য কিছু নিয়ে তোমাদেরকে কনফিউজড করি, বা যারা শ্রদ্ধেয় তাদেরকে আপনাদেরকে বলি সম্বোধন করে কনফিউজড করি। আজকের টপিক হচ্ছে গিগ ওয়ার্কার অ্যান্ড গিগ ইকোনমি। আচ্ছা, এই জিনিসটাকে কিন্তু আমরা বিভিন্ন দৃষ্টিতে দেখতে পারি। একটা হচ্ছে আমরা জিকের হিসাবে দেখতে পারি, অর্থাৎ জেনারেল নলেজ। দ্বিতীয়ত আমরা এটাকে দেখতে পারি কিছু কন্টেম্পোরারি ইস্যুর সাপেক্ষে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স উইথ জিকে। তৃতীয়ত এর সঙ্গে আমরা যোগ করতে পারি ইন্ডিয়ান ইকোনমির সঙ্গে, কারণ হচ্ছে এমপ্লয়মেন্ট, প্রভার্টি, ইনইকুয়ালিটি এগুলোর মধ্যে আমাদের পড়ে যাচ্ছে। চতুর্থত হচ্ছে এটা আমরাকে ম্যানেজমেন্ট হিসেবে দেখতে পারি। কীরকম না, জব রোল, জব ডেসক্রিপশন, হ্যাঁ, জব রেসপন্সিবিলিটি, জব স্যাটিসফ্যাকশন, অ্যান্ড অ্যাবাভ অল succession planning of the human and as well as an organization. এবার এই তো গেল ভূমিকা, মূল প্রসঙ্গে ফিরে আসা যাক। মূল প্রসঙ্গ এইভাবে না বলে আমি এখন একটা গল্প বলা শুরু করি, কারণ গল্প দিয়ে বললে আমার মনে হয়েছে ব্যাপারটাকে ওভার সিরিয়াস না হয়ে একটা ঠিকঠাক মতো মাথায় ঢোকানোর পরিস্থিতি থাকে, সেটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্য দিয়ে আমরা জিনিসটাকে পুরোপুরি ফিল করতে পারি। গল্পটা হচ্ছে, আমরা ছোটোবেলায় অনেকে খেলতে যেতাম, আবার কি করতাম, বিভিন্ন জিনিসে আমরা ওই ডাকে যেতাম। ডাকে মানে কিছুটা খুলে বলাই ভালো, ভাড়া যাওয়ার মতো। যেমন কীরকম বলি, খেলতে যাওয়া মানে ম্যাচ আছে একটা পাশের গ্রামে, সেই ম্যাচেতে আমার টিমেতে দুটো ভালো প্লেয়ার দরকার। তো আমি জানি ভাই, আমার নবস্থা গ্রামের টিমেতে আমার মোটামুটি 8 জন ভালো প্লেয়ার আছে, তো সেখানে আমার 2 জনকে ভালো নিতে হবে। আমার বেগুটের সঙ্গে খেলা পড়েছে। আমি একটু আমার গ্রামের আঙ্গিকে বলার চেষ্টা করি খেলার বিষয়ে। তো ঠিক আছে, গোবিন্দপুরে খেলা দিয়েছে, এবার আমার বা রায়পুর স্কুলের মাঠে খেলা দিয়েছে। নবস্থা কি করলো যে দুটো ভালো প্লেয়ারকে জোগাড় করতে হবে, ভালো কথা। এইবার সেই দুটো ভালো প্লেয়ারকে আমার পেতে গেলে তারা তো এমনিতে আসবে না ভাই, তাদেরকে তো কিছু টাকা পয়সা বা কিছু উপহার দিতে হবে। ঠিক আছে, তাদেরকে সেই ছোটোবেলায় মোটামুটি আমাদের ছোটোবেলায় 200-300 টাকা মানে বিশাল ব্যাপার। এখন অনেকে আবার 1000, 1500, 2000 পর্যন্ত মিনিমাম ইনকাম করে খেলতে গিয়ে। এই জিনিসটাকে আমরা বলি খেপ খেলা। খেপ খেলা জিনিসটা কি, যে সাডেন একটা নতুন প্লেয়ার আমার ভাড়া করে নিয়ে তাকে টিমের মধ্যে এন্ট্রি করে খেলানো হলো। দ্বিতীয় কথা, আমরা ছোটোবেলায় অনেক বন্ধুদের মধ্যে ঝামেলা হতো, ঝগড়া হতো, একদম সেই ছোটোবেলার লেভেলের ঝগড়া। তখন আমরা কি করতাম, যে তখন আমি তো প্রাইমারি স্কুলে প্রচুর করেছি, মানে আমার একজন বন্ধু আছে, এখন সেগুলো ভাবলে খুবই হাসি পায়। তো সেই বন্ধু মাকে নিয়ে আসতো, আমি ঠাকুমাকে ধরে বেঁধে টেনে নিয়ে যেতাম ঝগড়া করার জন্য, ভাড়া যাওয়ার মতো আর কি। যাই হোক, সে দরকার হলে ঠাকুমার 2-4টে জিনিস হাতে হাতে জোগাড় করে দেয়, এটা আমাকে করতে হতো। হ্যাঁ, বা ঠাকুমার 2-একটা জিনিস এনে দেয়া করতে হতো। তো এরকম ব্যাপার আর কি। এরপরে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। মানে একজন মানুষ যদি বিভিন্ন রকম কাজ করে এবং সেই কাজ থেকে সে যদি ইনকাম করছে এবং সেটা তার ইনকামের একটা অন্যতম উৎস হিসাবে বিবেচিত হচ্ছে, তাহলে সেই
মানুষদেরকে বলা হচ্ছে গিগ ওয়ার্কার, বা আরেকটু ভালোভাবে যদি বলতে চান তাহলে গিগ এমপ্লয়ি। এবং তাদের এই ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস অ্যান্ড এটসেট্রা বেসড যে ইকোনমিটা করে উঠছে, সেটা কিন্তু আমরা বলতে পারি গিগ ইকোনমি। বোঝা গেল ব্যাপারটা? আরেকটুখানি টেকনিক্যালি এবার বিষয়টায় আসা যাক। তার আগে বলে নিই, গিগ ওয়ার্কারের দুটি ভাগ রয়েছে, প্ল্যাটফর্ম ওয়ার্কার অ্যান্ড নন প্ল্যাটফর্ম ওয়ার্কার। মানে সংস্থার অধীনে যারা কাজ করছে তাদেরকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম ওয়ার্কার। অ্যান্ড নন প্ল্যাটফর্ম ওয়ার্কার কি? তারা হচ্ছে কোনো সংস্থার অধীনে নয়, নিজেরা কাজ জোগাড় করছে, নিজেরা পারফর্ম করছে, নিজেরাই নিজেদের স্যাটিসফ্যাক্টরি স্যালারি নেগোসিয়েট করছে, তারা হচ্ছে নন প্ল্যাটফর্ম ওয়ার্কার। তো ধরুন এই যে কোভিড টাইম গেল, এখানে আমরা দেখেছি হঠাৎ করে সকালবেলা এসে একজন মানুষ সাহায্য চাইতে হলো যে দাদা বা স্যার বা কাকা, আপনার কিছু কাজ করে দেবো, তো আপনি আমাকে তার বিনিময়ে টাকা দেবেন। তো ভাই তুমি কত টাকা নেবে? যে হ্যাঁ, আমার বাড়িতে একটু রঙের কাজ রয়েছে, আমি অনেক দিন ধরে করাতে পারছি না, ভালো লোক পাচ্ছি না, অথবা দেখা গেল যে আমার বাগানটা একটু পরিষ্কার করতে হবে, বা অথবা দেখা গেল যে আমার বাথরুমের টাইলসগুলো নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, তো সে কি পারবে? তো লোকটা বললো হ্যাঁ, আমি ওই মহারাষ্ট্রে রঙের কাজ করতাম বা কেরালায় রাজমিস্ত্রির কাজ করতাম, আমি এই কাজগুলো করে এসেছি, এটা কোনো ব্যাপার নয়, এখন তো বাড়িতে চলে আসতে হয়েছে। হ্যাঁ, আমরা পরিযায়ী শ্রমিক, মানে আমরা গিগ ওয়ার্কার টার্মটা কিন্তু সেই কোভিড টাইম থেকে বেশি প্রচলিত হতে দেখেছি। তো আমি এই কাজগুলো নিঃসন্দেহে আপনার পারবো, তার সঙ্গে আপনি যদি বলেন বাগান পরিষ্কার করে দেওয়া বা ছাদ ধুয়ে দেওয়া, সেটাও আমার পক্ষে সম্ভব হবে। ঠিক আছে, কাজটা উনি করতে হয়তো আমি ভেবেছিলাম যে 3-4 ঘন্টা লাগবে, উনি 2-2.5 ঘন্টার মধ্যে শেষ করে দিলেন। এবার আমার চুক্তি হয়েছিল, ভাই তুমি এই 5টি কাজ করবে, তোমার এই 5টি কাজের জন্য তোমাকে 500 কি 700 টাকা দেবো। ঠিক আছে, এবার তুমি আমাকে এই কাজগুলো ভালোভাবে করে দিতে হবে, আমি স্যাটিসফাইড হব এবং তুমিও স্যাটিসফাইড হবো ওই টাকায়, তারপর তুমি যা খুশি করবে, তাতে আমার কোনো আপত্তি নেই। তো সে মোটামুটি 2.5-3 ঘন্টায় কাজটা শেষ করে দিয়ে চলে গেল। তারপর আবার কোনো একটা বাড়িতে গিয়ে সে কাজ ধরলো। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমে কিন্তু অনেকেই কাজ করে। হ্যাঁ, কীরকম? যেমন ছাদ ঢালাইয়ের সময় দেখা যায় যে ঢালাই মেশিনের সঙ্গে সঙ্গে একদল লোক আসে কন্ট্রাক্টরের অধীনে, তারা ওই সকালবেলায় কোনো বাস স্ট্যান্ডে বা কোনো লেবার ডিস্ট্রিবিউশন স্পটে বসে থাকে। তো সেখান থেকে তারা কন্ট্রাক্টর ধরে নেয়, বা তার পরের দিন বা কোনো একটা 7 দিন পর একটা বুকিং নিয়ে নেয়, তাদের ফোন নাম্বার ওখান থেকে শেয়ার হয়ে যায়। বা এসি টেকনিশিয়ান বলুন, বা মার্বেল মিস্ত্রি বলুন, বা ধান রোয়ার সময় সেরকমও বলুন, এরা হচ্ছে কিন্তু বিভিন্ন সিজনে বিভিন্ন রকম কাজ করে এবং বিভিন্ন টাইম স্লট করে নিয়ে একটা দিনের মধ্যেও তারা বিভিন্ন রকম কাজ করতে পারে। কীরকম টাইম স্লটটা? ধরুন আমার বাড়ির সামনে একজন চায়ের দোকান করেছে, তো তাকে আমি চা বিক্রি করতে দেখতে পাচ্ছি মোটামুটি সকাল 5টা থেকে, ভোর 5টা থেকে 10টা 11টা পর্যন্ত কি 12টা পর্যন্ত, যখন মানুষ চা, টোস্ট এসব জলখাবার খাবে। এরপর সে ঘন্টাখানেক রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সে আবার টোটো নিয়ে বেরিয়ে পড়লো, মোটামুটি 4টে-5টা পর্যন্ত টোটো চালিয়ে। আবার সে 5টা থেকে 9টা পর্যন্ত কি 10টা পর্যন্ত সে আবার ঘুগনি, রুটি, চপ, মুড়ি এসব নিয়ে বসে পড়লো। তাহলে একটা দিনে সে 3 রকম কাজ করছে। তাহলে এদের বলা হচ্ছে কিন্তু যে নন প্ল্যাটফর্ম ওয়ার্কার, এরা নিজেরা নিজেদের কাজ জোগাড় করে নিচ্ছে। এরপর প্ল্যাটফর্ম ওয়ার্কার কাদের বলা হচ্ছে? প্ল্যাটফর্ম ওয়ার্কার হচ্ছে যারা কোনো একটা সংস্থার অধীনে কাজ করছে। যেমন আমি কোনো স্টুডেন্টকে যদি দেখি, তারা ইউনিভার্সিটি বা কলেজ বা যে কোনো জায়গায় তারা টিউশনের সময় তাদের পড়ার সময়টার পরে তারা কিছুটা সময় হয়তো দেখা যাবে যে র্যাপিডোতে তার বাইকটা নিয়ে কাজ করছে, বা ব্লিঙ্কিটে ডেলিভারি দিচ্ছে, বা সুইগি, জোম্যাটো এসব জায়গায় কাজ করছে, এটসেট্রা বিভিন্ন জায়গা আছে সেখানে সে কাজ করছে। বা আমরা একটা খুব বড় এক্সাম্পল দিতে পারি এখানে প্ল্যাটফর্ম ওয়ার্কারদের ক্ষেত্রে, যে কীরকম আমরা অনেক ইঞ্জিনিয়ারকে দেখেছি যারা গাড়ি চালাতে খুব ভালোবাসেন কলকাতায় বা ব্যাঙ্গালোরে। তো তারা কি করছেন, তারা সারাদিনের পর গাড়ি চালানোটাকে একটা প্যাশন হিসেবে নিচ্ছেন, সেখান থেকে তারা রোজগার করছেন এবং
যাত্রীদের সঙ্গে কিছু কথাবার্তা বলে তাদের একাকিত্ব দূর করছেন, কিছুটা সময় তাদের ভালো কাটছে রোজগারের সঙ্গে সঙ্গে। ওলা উবেরের আন্ডারে তারা রেজিস্টার করছেন বা বিভিন্ন সংস্থা আছে রেজিস্টার করছেন, তারা হচ্ছেন গিয়ে প্ল্যাটফর্ম ওয়ার্কার। এই যে প্ল্যাটফর্মটা আসছে, কি প্ল্যাটফর্ম না এমপ্লয়ার প্ল্যাটফর্ম। এমপ্লয়ার প্ল্যাটফর্মটা কী জিনিস? এমপ্লয়ার একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন খুলে রেখেছে, সেখানে সমগ্র এমপ্লয়মেন্ট রুল এখনও পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে বিশেষ কিছু নেই। লেবার কোড চালু হতে শুরু করেছে, মানে আসা শুরু হবে কয়েক বছরের মধ্যেই, এবং আপনারা সবাই জানেন। তো তাদেরকেও একটা রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। তাদের সোশ্যাল সিকিউরিটি, সেফটি এবং তাদের কাজের নিশ্চয়তাকরণ এবং বিভিন্ন প্রকল্প, তাদের স্বাস্থ্য সচেতনতা, হ্যাঁ, সমস্ত কিছু একটা আনা হচ্ছে, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তো এদেরকে বলা হচ্ছে যে প্ল্যাটফর্ম ওয়ার্কার। এইবার এদের দুজনের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি আসছে, যে যারা প্ল্যাটফর্মের আন্ডারে কাজ করছে না তাদেরকে কোনো কিছু ইনকাম শেয়ার করতে হচ্ছে না। এবার যারা প্ল্যাটফর্মের আন্ডারে কাজ করছে তাদেরকে ইনকাম শেয়ার করা প্রয়োজন হচ্ছে। যেহেতু ভাই তুমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো, তোমাকে আমি ইউজ করছি আমার কাজ পাওয়ার জন্য। দেখবেন এই প্ল্যাটফর্মের ফিজ থেকে বাঁচতে আমি কিছুদিন বা কিছু বছর আগে কলকাতায় একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছিলাম, যে তারা এই প্ল্যাটফর্মটাকে না অফ করে দিচ্ছে কাস্টমার পাওয়ার পর। যেমন আমি উবের বুক করেছিলাম, উবের ক্যাব। তো কলকাতায় সেক্টর 5-এ NITTR থেকে হাওড়া স্টেশন আসবো। তো উবের ক্যাব দেখলো যে একটা লং ডিস্টেন্সের ভাড়া, এখানে তো আমাকে প্ল্যাটফর্ম ফিজ শেয়ার করে বেশ কাস্টমারের অনেকটা পড়ে যাচ্ছে। তো সেখানে যদি কাস্টমারকে কিছুটা ছাড় দেওয়া যায় তো কাস্টমারও হাতে থাকলো, সব ক্যাব তো যেতে চাইছে না, প্লাস আমিও প্ল্যাটফর্ম ফিজটা দিতে হলো না একটু। যদি এই সমস্ত জিনিসগুলো এখন এরা বুঝতে পেরে, প্ল্যাটফর্মগুলো বুঝতে পেরে ব্লক করে দিচ্ছে, তাদের আইডি বা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, ফাইন করছে, অনেক কিছু ব্যাপার। তো এই প্ল্যাটফর্ম ফিজটা এড়িয়ে গিয়ে তারা নিজেরাই পুরোটাই নিজেদের মধ্যে রাখার চেষ্টা করছে। এর বিভিন্ন লিগ্যাল ড্রব্যাক আছে বা সুবিধা অসুবিধা সব কিছুই আছে, সেটা অন্য প্রসঙ্গ। তো আমাদের মেন ফোকাস হচ্ছে কি গিগ ওয়ার্ক কি, গিগ ওয়ার্কার কি, এই দুটো আমরা বুঝলাম। এরপর আসা যাক গিগ ইকোনমির ক্ষেত্রে। এখন এই যে বললাম প্ল্যাটফর্মের যে, আর প্ল্যাটফর্ম ছাড়া বিভিন্ন যে প্রসকনস আছে, সেখান থেকে আমি গিগ ইকোনমিটা শুরু করতে চাইছি। এখন যে মানুষটা আপনার বাড়িতে রঙের কাজ করতে এলো বা টাইলস পরিষ্কার করতে এলো, সেই মানুষটা হয়তো দেখা যেতে পারে যে একটা সিজনে দুর্গাপুজোর আগে বা ধরুন বিয়ের সিজনে প্রচুর বাড়ি ওরকম পেলো, এবং সে একটা ওই ডাকলি যে ওই অমুক ব্যক্তি XYZ ABC PQR, ওরা একটা পরিচয় হয়ে গেল পাড়ায়, যে ওকে ডাকলে ভাই আমার এই কাজগুলো, ঘরোয়া কাজগুলো করে দেওয়া যাবে, এবং ভালোভাবে করে, মোটামুটি ঠিক আছে, একটা চাহিদা তৈরি হয়ে গেল, প্রচার হয়ে গেল, সে রেগুলার কাজ পাচ্ছে। মোটামুটি অ্যাভারেজ পার ডে তার কম বেশি 1000 টাকা মতো ইনকাম হচ্ছে। তা 30 দিনে কত হচ্ছে? 30,000 টাকা, হ্যাঁ, বা তার বেশি, মোটামুটি 25 থেকে 35,000 টাকা অ্যারাউন্ড তার ইনকাম হচ্ছে। ভালো কথা। বর্ষাকালে এমনিতেই বৃষ্টি এটা ওটা লেগে থাকে, তার একটু কম হচ্ছে। এইভাবে অ্যাভারেজ যদি তার একটা ভালো ইনকাম দাঁড়িয়ে যায় সারা বছর কোনো প্ল্যাটফর্ম ছাড়া, তাহলে সেই ইনকামটা পুরোটাই নিজের। তাকে শুধু প্রচার করতে হচ্ছে, কিছু পরিচিত মানুষদেরকে একটু রিকোয়েস্ট করে, ভালো কাজের মাধ্যমে, সময়ে গিয়ে, আর বিশ্বাসযোগ্যতা রেখে, যেখানে কাজ করছে তার কোনো ক্ষতি করছে না, এরকম টাইপের যত্ন করে কাজ করছে। এবার আসা যাক প্ল্যাটফর্ম ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু একটা ফিস শেয়ার করতে হচ্ছে। এইবারে ফিস শেয়ার করতে হচ্ছে, যেমন তাদেরকে কিন্তু যখনই লগ ইন হচ্ছে সেটা যেতে হচ্ছে, না হলে তাদের পানিশমেন্ট বা ফাইন বা তাদের কিছু সমস্যার পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এইবার এক্ষেত্রে যেমন সুবিধা আছে যে আপনি কাজটা রেগুলারিটি পাচ্ছেন, সেরকম আপনাকে প্ল্যাটফর্ম ফিস শেয়ার করতে হচ্ছে তাদের মতো করে। আপনার যদি মনে হয় যে ভাই আমি 10টা শিয়ালের তাড়া খেয়ে এসছি একা বাইক চালাতে গিয়ে, বা দুটো কুকুর আমার বাইকের সামনে ঢুকে গিয়ে ছিটকে পড়তে বেঁচে গেছি, সেই রিস্কটা কভার করছে না, কোম্পানিকে আমাকে এই টাকাটা দিতে হবে। সে রাত 11টায় একটা ফাঁকা জায়গায় হোক, বা গ্রীষ্মকালের দুপুর 2-3টে শহরের একটা মানে খুব অত্যন্ত উষ্ণতম দিনে তাকে কাজ করেও হোক, সেই তার ফিক্সড থাকছে, বিশেষ একটা অ্যালাউন্স দিচ্ছে না, বা যে অ্যালাউন্সটা দিচ্ছে সেটা মানে ওই কি বলবো, তার পরিশ্রমের সাপেক্ষে খুব একটা কিছু নয়, অথবা
তার যে ইনসেন্টিভটা দিচ্ছে তা এত কিছু করেও তো সেই ইনসেন্টিভটা খুব একটা তার পোষাচ্ছে না, সেখানে একটা ড্রব্যাক থাকলো। তাহলে দুটোরই কিছু প্রস কনস রয়েছে। এইবার এদের ইনকাম, এদের যে খরচ, এদের সঞ্চয়, এটার ওপর ডিপেন্ড করে যে ইকোনমিটা গড়ে উঠছে সেটাকে বলা হচ্ছে কিন্তু গিগ ইকোনমি। কারণ এরাও তো টাকা পয়সা খরচ করে, এদেরকেও তো খাবার খেতে হয়, কিনতে হয়, এদেরকেও জামা প্যান্ট কিনতে হয়, এদেরও পরিবারের খরচ চালাতে হয়, এদেরও বাড়ির লোকজন রয়েছে, বাচ্চা রয়েছে, ওষুধ কিনতে হয়, তাদের স্কুল, বাড়ির বয়স্ক মানুষজন রয়েছে, তাদেরও ফ্যামিলির সমস্ত যা কিছু রয়েছে তাদেরকেও নিজেদের জন্য অল্প কিছু ভাবতে হয়, তাদেরও শখ আছে, সুখ স্বাচ্ছন্দ্য আছে, তাদেরও আত্মীয় আছে। তাদের উপর যে ইকোনমিটা গড়ে উঠছে সেটা হচ্ছে কি গিগ ইকোনমি। তো অনেক সময় এরকম দেখতে পাওয়া যায় যারা এরকম খেপ খেলে কাজ করে বেশ ভালো ইনকাম করছে কোনো একটা জায়গায় বা করছেন, তো সেক্ষেত্রে তাদের একটা খরচ করার কিন্তু খুব এবিলিটি বা সামর্থ্য থাকে। তো সেক্ষেত্রে তারা বেশ একটা ভালো টাকা পয়সা ইনকাম হলে একটা ভালো খরচ করে নেন, যেটা আমরা দেখতে পাই যে একটু গ্রাসরুট লেভেলে ধরলে পুজোর সময়, বিভিন্ন পুজোর সিজনের পর দেখা যাবে যে কোনো ঢাকি যদি বেশ ভালো ইনকাম হয়, সে ফ্যামিলির জন্য একটার জায়গায় দুটো করে জামা, শাড়ি, হ্যাঁ, বা তার নিজের জন্য কোনো ক্রমে একটা জামা কিনলো, যদি না হয় সে নিজের জামা তো ছেড়েই দিলাম, তার বাচ্চার জন্যই কোনো ক্রমে একটা কম দামি জামা এরকম নিয়ে গেল। তার মানে একজন ঢাকিকেও কিন্তু আমরা হচ্ছে যে গিগ ওয়ার্কার অ্যান্ড নন প্ল্যাটফর্ম ওয়ার্কারের মধ্যে ফেলতে পারি। এবার দেখা গেল যে প্ল্যাটফর্ম ওয়ার্কারদের মধ্যে কিছুদিন আগেই আমার অভিজ্ঞতা মনে আছে, সেটা কিছুদিন বলা ভুল, কয়েক বছর আগে, যে কোভিড টাইমে বর্ধমানের মধ্যে উৎসব ময়দানে একটা খুব বড় অ্যাজিটেশন হয়েছিল। একটি স্বনামধন্য খাবার ডেলিভারি সংস্থার ডেলিভারি পার্সন যারা আছেন তারা কাজ পাচ্ছেন না, তাদের তো ওপেন করতে হচ্ছে আইডি, সেইভাবে কাজ পাচ্ছে না, নির্দিষ্ট সময় তাদের স্লট বুকিং করতে হচ্ছে, থাকতে হচ্ছে। তো সেই নিয়ে সেখানকার জোনাল ম্যানেজার এসে, তাদের আমি নাম করছি না কারণ নাম করলে কিছু আইনগত প্রবলেম হতে পারে, বা সেই কোম্পানিকে পারমিশন না নিয়ে কোনো ক্রিটিসিজম বা নেগেটিভিটিতে নাম করা উচিত নয়। তো সেক্ষেত্রে তারা মেটানোর চেষ্টা করেছিলেন। এরকম একটা এতটা প্রবলেম মারাত্মক হতে পারে। আবার যারা প্রাইভেট পড়াচ্ছে তারাও কিন্তু বলা যেতে পারেন যে একটা ওই প্ল্যাটফর্ম ওয়ার্কার তো নয়, প্ল্যাটফর্ম ওয়ার্কার বিভিন্ন সংস্থার আন্ডারে রেজিস্টার করে যদি তারা স্টুডেন্ট পায় তাহলে সেটা প্ল্যাটফর্ম ওয়ার্কার। আর নন প্ল্যাটফর্ম ওয়ার্কার তারা, তারপর ধরুন আমি যদি এখন 5টা কলেজে গেস্ট লেকচার দিই, সেটা হচ্ছে যে আমি একটা প্ল্যাটফর্ম না নন প্ল্যাটফর্ম, এইটার মধ্যে আপনারা কি করে জাজমেন্ট করবেন। ধরুন আমি বিভিন্ন অর্গানাইজেশনে এরকম 5টা বা 10টা অর্গানাইজেশনে বা 5টা বা 10টা কলেজে আমি লেকচার দিচ্ছি, বিভিন্ন কলেজ আলাদা, কোনো ফিক্সড প্ল্যাটফর্ম নেই। এখন এইখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে 5টা বা 10টা লেকচার দিচ্ছি আমার কাজটাকে ঠিক করছে, আমি নিজে 5টা বা 10টা কলেজের কাছে অ্যাক্সেস করতে পেরেছি, সামহাও আমার স্টুডেন্টদের ফিডব্যাক বা আমার টোটাল রেপুটেশন বা আমার গুডউইল বা আমার এফিসিয়েন্সি থেকে আমি কি কোনো সংস্থার মাধ্যমে ওই জায়গায় কাজের সুযোগ পেয়েছি? যদি কোনো সংস্থার মাধ্যমে হয়ে থাকে, XYZ PQR সামথিং কোনো অর্গানাইজেশন আমাকে 5টা কলেজে লেকচার দিতে পাঠালো, তো সেক্ষেত্রে সেটা হবে প্ল্যাটফর্ম ওয়ার্ক। আর যদি আমি নিজে থেকে জোগাড় করি, কোনো পার্টিকুলার একটা কোনো সংস্থা এরকম 5টা কলেজ পাঠাচ্ছে না, তাহলে সেটা হবে যে নন প্ল্যাটফর্ম ওয়ার্ক। তাহলে পার্থক্যটা বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে পুরোটা নিয়ে, এবং এখানে সেক্ষেত্রে এটাকে ওয়ার্ক তো অবশ্যই, কিন্তু ওয়ার্কার বলা যাবে না। কলেজের পড়ানোটা যেহেতু আপার লেভেল ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, আপার লেভেল বলতে ইন্টেলেকচুয়াল ওয়ার্ক এই অর্থে, তো সেক্ষেত্রে বলা হবে যে গিগ এমপ্লয়ি। তাহলে গিগ ওয়ার্ক, গিগ এমপ্লয়ি বা গিগ ওয়ার্কার অ্যান্ড গিগ ইকোনমি, এটা কিন্তু আজকের দিনে আইটি সেক্টর, ফ্রিল্যান্সিং, ফটোগ্রাফি সমস্ত জায়গায় কিন্তু চলছে। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন, যেগুলো কন্ট্রাকচুয়াল বা লিজ বা যেগুলো বিভিন্ন সময়ের চুক্তির ভিত্তিতে কাজকর্ম চলছে, তাহলে সেগুলো সমস্তটাই কিন্তু এই গিগ কমন টার্মের মধ্যে চলে আসছে। এবার আপনারা বলবেন যে তাহলে কনস্ট্রাকশন বিজনেসের যে কন্ট্রাক্টর, সে তাহলে কীরকম হবে?
এক্ষেত্রে কিন্তু সেটা না, সেটা কিন্তু সে একটা পার্টিকুলার অর্গানাইজেশন তৈরি করে ফেলেছে। কিন্তু একজন মানুষ কখনো একটা বড়সড় অর্গানাইজেশন বা সেরকম অর্গানাইজেশন জেনারেলি তৈরি করতে পারে না। এরকম অল্প স্বল্প স্কিলে যখন সে রোজগার করছে তার ক্যাপাসিটি অনুযায়ী, তখনই সেটাকে কিন্তু গিগ ওয়ার্ক বলা যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? আজকের ইন্ডিয়ায় সমসাময়িক পরিস্থিতিতে আমাদের দেশ শুধু নয়, আমাদের রাজ্য এবং প্রতিটা জায়গায় আজকের যা অর্থনৈতিক অবস্থা, তাতে গিগ ওয়ার্ক কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিয়েছে। এবং এই গিগ ওয়ার্ক, গিগ ইকোনমি, এগুলো সম্পর্কে হয়তো দেখা যাবে খুব সুদূরপ্রসারী একটা ধারণা প্রচলিত হতে চলেছে। কারণ আমাদের যদি আইটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এইচএস বা মাধ্যমিক লেভেল পর্যন্ত সচেতনতা বা পড়ানোর প্রয়োজন পড়ে, এবং সত্যিই খুব জরুরি মানুষকে এগুলো সচেতন করা বা পড়া মানুষের জানার, তাহলে আমাদের গিগ ওয়ার্ক, গিগ ইকোনমি, গিগ এমপ্লয়ার, গিগ ওয়ার্কিং প্ল্যাটফর্ম, এগুলো মানুষের জানা খুব প্রয়োজন। এগুলো খুব সমসাময়িক বা কন্টেম্পোরারি ইস্যু। যেমন আমাদের ছোটোবেলায় সন্ত্রাসবাদ যেমন একটা খুব সমসাময়িক ইস্যু ছিল, এখনও পর্যন্ত খুবই সমসাময়িক। তারপর আমাদের ছোটোবেলায় বিভিন্ন রেল দুর্ঘটনা ছিল, গুরুত্বপূর্ণ বেশ কিছু ইভেন্ট ছিল। হ্যাঁ, সেরকম পর্যন্ত গিগ ওয়ার্ক বা গিগ এই কনসেপ্টটার উপর যে সমস্ত টার্ম আছে সেগুলো সম্পর্কে অ্যাটলিস্ট একটা ক্লিয়ার কনসেপ্ট এবং প্রপার কনসেপ্ট রাখাটা খুব জরুরি। কারণ আগামী দিন যা আসতে চলেছে তাতে এই গিগ ওয়ার্কারদের বা গিগ এমপ্লয়ীদের কিন্তু একটা বড় রকম জায়গা তৈরি হচ্ছে, এবং তাদের গিগ ইকোনমি, এই গিগ ইকোনমিও কিন্তু ট্যাক্সেবল না ট্যাক্সেবল নয় না কি জিনিস, এই সমস্ত কিছু নিয়ে একটা বড় রকম স্পেস নিতে চলেছে। আমাদের দেশের পরিচালন ব্যবস্থা হোক, বা দেশের এমপ্লয়মেন্ট সিস্টেম হোক, বা দেশের আইনানুগ ব্যবস্থা হোক, সমস্ত কিছুতে। তাই আমাদের এই বিষয়ে স্বচ্ছ ধারণা যাতে তৈরি হতে পারে, তার জন্য আমি একটা ছোট্ট প্রচেষ্টা সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি কিছুটা হলেও মানুষজনকে বোঝাতে পেরেছি জিনিসটা কি। আমার এই ভিডিও জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান ইকোনমি, ম্যানেজমেন্ট এবং নর্মালি যদি সমাজের পরিবর্তনের বিভিন্ন জায়গা সম্পর্কে কেউ ধারণা পেতে চায়, আশা করছি তাদের কিছুটা হলেও ধারণা পাওয়া সম্ভব হবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি এবং সবাইকে নমস্কার জানাই। আর যারা লাইক দিচ্ছে একটু নামগুলো লিখলে কমেন্টে ভালো হয়। ঠিক আছে, আবার নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।